বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ সকল আসামিকে 13 এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। সকালে বিশেষ জজ আদালত 2-এ এই আদেশ দেন। যদিও খালেদার বিরুদ্ধে এই মামলা চলবে কিনা এ বিষয়ে রায় দেওয়ার জন্য 5 এপ্রিল দিন ধার্য করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। বড়পুকুরিয়া কয়লা খনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের চুক্তিতে রাষ্ট্রের প্রায় 159 কোটি টাকা ক্ষতি হয়েছে এমন অভিযোগে খালেদা জিয়া সহ 16 জনের বিরুদ্ধে এই মামলা করা হয়। সোনালী ব্যাংকের 45 কোটি টাকা ঋণ খেলাপির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কোকোর স্ত্রী আর 2 সন্তানকে বিবাদী করার বিষয়ে আদেশ দেয়া হবে আজ। ঢাকার প্রথম অর্থ ঋণ আদালত 1 থেকে এই আদেশ দেয়া হবে। ব্যাংকটির আইন উপদেষ্টা জানিয়েছে, মামলার অন্যতম বিবাদী কোকো মারা যাওয়ায় দেওয়ানি কার্যবিধি আর ইসলামী শরিয়াহ অনুযায়ী তাদের বিবাদী করার জন্য আবেদন করা হয়েছে। তবে বেগম জিয়ার আইনজীবীর অভিযোগ, সুযোগ থাকা সত্ত্বেও ঋণ পরিশোধের কোনো সময় দেয়নি সরকার। একই সাথে আজ এই মামলায় ইস্যু গঠনের তারিখও ধার্য হয়েছে। ড্যান্ডিডাইং কোম্পানির নামে ঋণ পরিশোধ না করায় 2013 সালে তাদের বিরুদ্ধে ঢাকা প্রথম অর্থ ঋণ আদালতে মামলা করে সোনালী ব্যাংক। ঢাকার অর্থ ঋণ আদালত থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আশিকিন প্রিন্স। খালেদা জিয়া সহ কোকোর স্ত্রী সন্তানকে বিবাদী করার বিষয়ে আদেশ কখন হতে পারে, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? শান্তা, এই আদেশটি পেতে আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কেননা সকালে যখন ঢাকার অর্থ ঋণ আদালত 1 নম্বরে মামলা কার্যক্রম শুরু হয়েছিল তখনই কিন্তু বিবাদীদের পক্ষ থেকে একটি আপত্তি জানানো হয়েছিল। বলা হয়েছিল যে সোনালী ব্যাংকের পক্ষ থেকে যে আবেদনটি করা হয়েছে এর কোনো কপি তারা পাননি এবং তারা আপত্তি জানাতে চান। তখন আদালত তাদেরকে 3টা পর্যন্ত সময় দেন এবং বলেন যে তাদের যদি কোনো আপত্তি থেকে থাকে তাহলে যেন 3টার মধ্যেই তা দাখিল করেন, এবং আদালত জানিয়েছেন যে 3টার দিকে হয় এই আদালতের এই সোনালী ব্যাংকের আবেদনের বিষয়ে আদেশ দেওয়া হবে, অথবা যে এই মামলার যে পরবর্তী শুনানি সেই শুনানিও হয়তো বা হতে পারে। তো আমরা কিছুক্ষণ আগেও কিন্তু আমি কথা বলেছি সোনালী ব্যাংকের যে আইন উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে আজকে ড্যান্ডি ডাইং এর যে ঋণ খেলাপির মামলা রয়েছে প্রায় 45 কোটি 59 লাখ টাকা ঋণ খেলাপির মামলা, সেই মামলাতে কোকো মারা যাওয়ায় তার মা বেগম খালেদা জিয়া, তার স্ত্রী এবং 2 সন্তানকে বিবাদী করতে যে আবেদন করা হয়েছে সোনালী ব্যাংকের পক্ষ থেকে সে বিষয়ে মূলত আদেশ দেওয়া হবে, এই বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংকের আইন উপদেষ্টা হোসনে আরা বেগম। একই সাথে তিনি আমাদেরকে বলেছেন যে এই আদালতে অর্থাৎ 3টার দিকে এই আদালতে আজকে এই মামলা ইস্যু গঠন, অর্থাৎ আদালত কোন কোন প্রেক্ষিতে এই মামলার বিচার করবেন এবং পরবর্তীতে আদেশ দিবেন সেই ইস্যু গঠনে কিন্তু আজকে গঠনের তারিখ ধার্য রয়েছে ঢাকার প্রথম অর্থ ঋণ আদালতে। আপনাকে জানিয়ে রাখি যে এই মামলাটি করা হয়েছিল 2013 সালে, যেখানে বলা হয়েছিল যে ড্যান্ডি ডাইং এর নামে 1993 সালে একটি অর্থ ঋণ নেওয়া হয় সোনালী ব্যাংক থেকে, যেখানে প্রায় 45 কোটি টাকা ঋণ নেওয়া হয়। পরবর্তীতে 2010 সালে সোনালী ব্যাংকের পক্ষ থেকে এই ড্যান্ডি ডাইং এর 10 জন পরিচালককে নোটিশ দেওয়া হয় যেন এই ঋণটি পরিশোধ করা হয়, কিন্তু চূড়ান্ত নোটিশ পাওয়ার পরেও কিন্তু কোনো ঋণগুলো পরিশোধ করা হয়নি। পরবর্তীতে 2013 সালে এই মামলাটি করা হয়েছিল। পক্ষান্তরে বিবাদীর আইনজীবী বলেছেন যে এই ঋণের মেয়াদ 2021 সাল পর্যন্ত এই ব্যাংকে ঋণ পরিশোধের সুযোগ রয়েছে, কিন্তু সরকার সোনালী ব্যাংকে ব্যবহার করে বেগম জিয়া সহ অন্যান্যদের বিরুদ্ধে এরকম একটি মামলার প্রক্রিয়া চালাচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। শান্তা, আমাদের কিন্তু এই 3টা পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলে আদালত কি আদেশ দেন। শান্তা, প্রিন্স, আপনাকে ধন্যবাদ। সিএমএম কোর্ট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আশিকিন প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ সংক্রান্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাখিল করা প্রতিবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি আজ বিকেলে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই শুনানি হওয়ার কথা রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 5টি প্রতিবেদন গতকাল আদালতে দাখিল করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম। পুলিশ, ডিবি, এসবি, র্যাব ও সিআইডির করা এসব প্রতিবেদন আদালতে পড়েও শোনান তিনি। সব সংস্থার প্রতিবেদনে বলা আছে, খুঁজে পাওয়া যায়নি সালাউদ্দিন আহমেদকে, তবে তার খোঁজ পেতে সর্বাত্মক চেষ্টা চলছে। এছাড়া বিএনপির এই নেতাকে খুঁজে বের করতে হাইকোর্টের রুলের উপরও আজ শুনানি হওয়ার কথা রয়েছে। গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন আইন 2015-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে শুল্কমুক্ত পণ্য আমদানি রপ্তানিতে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুসরণের বিধানও রাখা হয়েছে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। একই সাথে বাংলাদেশ পল্লী উন্নয়ন আইন 2015-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। গত ফেব্রুয়ারিতে
ওয়াশিংটন সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে বৈঠক বিষয়ে মন্ত্রিসভাকে জানান পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। তিনি জানান, বাংলাদেশে চলমান সহিংসতা দমনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এসব তথ্য জানান। শুল্কমুক্তভাবে একটা মনে করেন গাড়ি আনলো আইএফসি বাংলাদেশ অফিস। তো এটার একটা পর্যায়ে কিন্তু আর এটা বিক্রি করে দেয়। কেমন এই যে বিক্রি করার সময় এখানে কিন্তু যে তারা নিয়ন্ত্রণ ছাড়া এটা এই অধিকার পাবে না, অর্থাৎ এই যে তারা বিক্রি করবে এটা নিয়ন্ত্রণ সাপেক্ষ। সিলেটের স্কুল ছাত্র সাইদ হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত গেদা মিয়াকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে সিলেট মহানগর হাকিম আদালত 1-এ তাকে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। হত্যার ঘটনায় গতকাল 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আটক কনস্টেবল এবায়দুর রহমান। স্কুল থেকে ফেরার পথে গত বুধবার অপহরণ করা হয় স্কুল ছাত্র আবু সাইদকে। পরে শনিবার রাতে নগরীর ঝেড়ঝেড়ি পাড়ার একটি বাসা থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এবায়দুর রহমান, গেদা মিয়া ও আব্দুর রকিব সহ 6 জনের বিরুদ্ধে গতকাল কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন স্কুল ছাত্রের বাবা আব্দুল মতিন। রাজশাহীতে 16,000 ইজিবাইক ঘিরে প্রতি মাসে অন্তত 48 লাখ টাকার চাঁদা বাণিজ্য হচ্ছে। চালকরা বলছেন, নগরীর অন্তত 8টি পয়েন্টে সক্রিয় চাঁদাবাজরা, যাদের দৌরাত্মে অতিষ্ঠ তারা। আইন শৃঙ্খলা বাহিনীর দিকেও রয়েছে অভিযোগের তীর, যদিও তা মানতে নারাজ ট্রাফিক বিভাগ। পুলিশ বলছে, চাঁদাবাজি রুখতে সব সময় তৎপর রয়েছেন তারা। রায়হানুল ইসলামের ক্যামেরায় রাসেল মোস্তাফিজের রিপোর্ট। আজমল হোসেন ওরফে বেলাল আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় নগরীর বিন্দুর মোড় এলাকা থেকে এভাবেই অটোবাইক থেকে চাঁদা তোলেন। কোনো সংগঠনের ব্যানারে নয়, স্থানীয় ছেলে, তাই চাঁদা দিতে হয় চালকদের। গাড়ি প্রতি 10 টাকা করে দেয়, এই হলো আমাদের ইনকাম। দায়িত্ব কেউ দেয়নি, আমরা দায়িত্ব নিয়েছি এখানকার। কেবল বিন্দুর মোড় এলাকা নয়, রাজশাহীর কোর্ট চত্বর এলাকায়ও দেখা মেলে একই দৃশ্যের। এখানে লালু বাহিনীকে চাঁদা না দিয়ে যেতে পারে না কোনো গাড়ি। আমি কথা বলি না কেন, এটা কিসের দেখি? আমরা কোর্টের মোড়ে তুলি, কাটাগাড়িতে তুলে, আলুপট্টিতে তুলে, 3-4 জায়গায় তুলে, টার্মিনালে তুলে। অনুসন্ধানে দেখা গেছে রাজশাহীর অন্তত 8টি স্পটে চলছে এমন চাঁদাবাজি। চালকরা বলছেন, বাধ্য হয়ে দিতে হয় এই চাঁদা। মোড়ে মোড়ে 10 টাকা করে নিচ্ছে, আমাদেরকে ছেড়ে দিচ্ছে, না দিলে মারধর করে। ধরেন একটা মাস্তানি ট্যাক্স হিসেবে নেয়। কেবল চাঁদাবাজরা নয়, ট্রাফিক পুলিশও আছে এই তালিকায়, এমন অভিযোগ চালকদের। এমনি গেলে চাঁদা লেগে দেয়, না দিলে কাগজ চাহাবে, নাহলে বিল চাওয়া ট্রাফিক অফিসে। তবে এই বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করছে ট্রাফিক বিভাগ। নির্দ্বিধায় বলতে পারি এই কথা যে আমাদের ট্রাফিক ডিভিশন থেকে কোনো ধরনের চাঁদাবাজি এবং আমাদের নির্দেশনা দেওয়া আছে যে অফিসার ছাড়া, তো সার্জেন্ট এবং কনসার্ন অফিসার ছাড়া কোনো কনস্টেবল অটো থামেন না। আর পুলিশ কমিশনার বলছেন, চাঁদাবাজি রুখতে সবসময় তৎপর তারা। অভিযোগটা স্পেসিফিক হলে আমরা ব্যবস্থা নিতে পারি। যদি গড়ে বলে চাঁদা দিতে হতো, কে দিচ্ছে, কাকে দিচ্ছে, কেন দিচ্ছে, এই বিষয়গুলো কনফার্ম না হলে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। তো রাজশাহীতে প্রতিদিন ইজি বাইক চলে অন্তত 16,000। এই হিসেবে গাড়ি প্রতি 10 টাকা করে দিন শেষে চাঁদা আদায়ের পরিমাণ 1,60,000 টাকা, যা মাস শেষে দাঁড়ায় 48 লাখে। রাসেল মুস্তাফিজ, চ্যানেল 24, রাজশাহী।